রাজসাক্ষীর ছড়াছড়ি এবার কার বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি মামলায়? কোন মামলায় নয়, কত কত মামলা। আর এই রাজসাক্ষীরা কারা কারা, এই সমস্তই এই এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে তথ্যগুলো, এই যে রাজসাক্ষী কথাটা উল্লেখ করলাম, যে কোনো মামলাতেই, যে কোনো একটা ক্রাইম কেস হোক, সেটা অন্যান্য ধরনের মামলা হতে পারে, রাজসাক্ষী ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে দাঁড়ায়। যে অভিযোগকারী যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেই অভিযুক্তদের মধ্যে থেকেই যদি কেউ স্বীকারোক্তি দিয়ে দেয় মহামান্য আদালতের কাছে অন্য অভিযুক্তদের ব্যাপারে, তাকেই মোটামুটি একদম গোদা বাংলা কথায় এইটুকু অর্থ করা যেতে পারে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে যে রাজসাক্ষীটা কি জিনিস, মোটামুটি এইটা। এখন এক্ষেত্রে ব্যাপারটা এত ইন্টারেস্টিং একটা জায়গায় চলে গেছে অলরেডি, যে আগামী দিনে কি হতে চলেছে সেটা খুব সহজেই অনুমেয়। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী, আপনাদের সাথে অত্যন্ত বিশেষ একটি এপিসোডের সাথে। কেন রাজসাক্ষী বলছি? তার কারণ কোনো তো একটি মামলা থাকবে এখানে, মামলা ছড়াছড়ি। এক তো ছিল, বঙ্গবাসী জানতেন, একের পর এক, বছরের পর বছর ধরে সাধারণ মানুষের যে কনসেপ্ট ছিল, বা বলা ভালো যে তাদের সন্দেহ ছিল, ভুক্তভোগী জীবন ছিল, সেইগুলো থেকে উঠে আসতো বিভিন্ন সংবাদ মাধ্যমের পর্দায়। সেগুলো কি? কখনো কয়লা, কখনো বালি, কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সমস্ত ছাড়াতে ছাড়াতে শেষ পর্যন্ত দেখা গেল যা কোনো কিছুই বাদ নেই। ইট কাঠ পাথর চতুর্দিকে, সেটা হাসপাতাল হোক। ও হাসপাতাল কথা বলতে গেলে তো এসে যাচ্ছে আমাদের অত্যন্ত মর্মভেদী দুঃখদায়ক ঘটনা, সেই অভয়া। ওদিকে চলে যান কামদুনি, ওদিকে হাঁসখালি, ওদিকে চলে যান বকটুই, শেষ নেই। এগুলো তো গেল ক্রাইমের জায়গাটায়। আর আর্থিক দুর্নীতি সে তো লাগাম ছাড়া। নিয়োগ দুর্নীতি শুধু কি শিক্ষক নিয়োগ দুর্নীতি? রন্ধে রন্ধে আইপ্যাক টিমের লোক, আইপ্যাকের প্রশাসন, আইপ্যাকের দ্বারা পরিচালিত পুলিশি সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত কিছু রন্ধে রন্ধে অনিয়ম এবং দুর্নীতি এবং নিয়োগ। আর এই সমস্ত কিছুই অসংখ্য মামলা হয়ে, ওই বলেছিলাম একজনের দিকে দিক নির্দেশ করছিল, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এই কথাগুলোকে আমি বলছি না, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বীর সৈনিকরা আজকে বলছেন। এসব তাদের কথা, এ একদম মানুষের ভাষার কথা নয়, এ একদম প্রবীর রায়চৌধুরীর কথা নয়, সাধারণ অন্য দু একজন যে কোনো আমাদের মতো সহনাগরিক তাদের কথা নয়। তারা অনেক বড় বড় মানুষ, প্রভাবশালী মানুষ, তাদের কথা। এই যেমন, এবং তাদের মধ্যে তো আবার একটু স্তর আছে, তারাই সেই স্তর তৈরি করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এই রকম কোনো মানুষকে তার গুণ দিয়ে আলাদা আলাদা স্তর দিয়ে ভাগ করা উচিত, কারণ এক একজন মানুষ এক এক রকম কর্মক্ষেত্রে তার দক্ষতা আছে, আলাদা জিনিস। এবার অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন রকম পদ থাকে, এবার তৃণমূল কংগ্রেসে ওই রকমই ব্যাপারটা ছিল, সেটা তো কোম্পানি লিমিটেডের মতো চেহারা নিয়েছিল। আসি আসল কথায়, তাহলে রাজসাক্ষীটা কেন এত স্বীকারোক্তি? আজকে অনুব্রত মণ্ডল বলছেন পার ডে নাকি 3.5 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পৌঁছে দিতেন। পাথর দেখেছেন, পাথর উনি বললেন, এবং পরবর্তীকালে নাকি সেটা আবার 40 লক্ষ হয়ে গেছিল। ঠিক কথাটার অর্থ ওখানটায় বুঝতে পারিনি যদিও, কিন্তু ওটা তো একটা, হয়তো উনি ঘাবড়ে গেছেন বা ওনার একটু রেসপিরেশনে একটা ট্রাবল আছে, আমরা সবাই জানি, ওনার অক্সিজেন মাঝে মধ্যে মাথাতে কম যায়,
এটা তার শারীরিক একটা সমস্যা, সেটা নিয়ে কখনোই সমালোচনা করা উচিত না, আমরাও করছি না। পাশে কালারফুল রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে বলা হয়, যাকে অনেকে বলবার আগে কোট আনকোট ওহ লাভলি বলে মদন মিত্র বলেন। তা এই মদন মিত্র, যদিও তার আগে কিন্তু একটা অংশ রাখছি, এই মদন মিত্র অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে তাদের অনেক হয়তো কর্মকাণ্ড আছে, কিন্তু এই মদন মিত্র পরিচিত কি ব্যাপারে? এসএসকেএম হসপিটাল এবং পরোপকারিতার জায়গায় রুগীদের ক্ষেত্রে তার একটা কিন্তু বিপুল ইতিহাস আছে, এটা সকলের জানা। তা তিনি তার মতো করে রাজনীতি করেন, সেই মদন মিত্র বেরিয়ে চলে আসলেন। আচ্ছা, ধরলাম এদের পিছনে পিছনেও প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, সত্যিই তো, সত্যিই তো। আজকে পুরো নিয়োগ দুর্নীতি বলুন, সেখানে সুজিত বোসের নাম। আজকে অন্যান্য তোলাবাজি, সেখানে দেবরাজ চক্রবর্তীর মতো একজন কাউন্সিলরের নাম যেখানে আমরা পেলাম, যার পিছনে নাকি 1300 কোটি টাকা শুধুমাত্র এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই সদ্য 500 গ্রাম সোনা আবার নাকি বাজেয়াপ্ত হলো নাকি না হলো। এখন এই সমস্ত, আমি একটা কথা বলেছিলাম না, যে বৈভবের দিক থেকে স্বৈরাচার তো অবশ্যই আছে, কিন্তু স্বৈরাচারের যে বৈভব, তার থেকে উপার্জিত যে বৈভব, সেটা আমরা পৃথিবীর ইতিহাসে নানান বইতে, নানান যুগে, নানান রকম ভাবে, নানান চরিত্রে খুঁজে পেয়েছি। আমি সর্বভারতীয় চ্যানেলেও এই কথাগুলো বলেছিলাম যে ডিক্টেটর আমরা প্রচুর দেখেছি এর আগে, মানে পড়েছি। চাউসেস্কু বলুন, বৈভবের দিক থেকে, ওদিকে আপনার চলে যান হিটলার, মুসলিনি, এই সমস্ত ডিক্টেটর, খ্যাতনামা কুখ্যাতনামা যে সমস্ত ডিক্টেটর। এবার তাদের এই স্বৈরাচারটাকে সরিয়ে রাখলেও, যেটা মানে স্বৈরাচারী মানে কি, অত্যাচারের যে জায়গাটা, মানুষের ওপর অত্যাচারের যে জায়গাটা, সেটাকে যদি সরিয়ে রাখেন, তাহলে তাদের কিন্তু বিশাল রাজপ্রাসাদ, বিশাল বৈভব ইত্যাদি নিয়ে আমরা ইতিহাসের বইতে পড়েছি, ভিডিও ক্লিপে দেখেছি, টিভিতে দেখেছি, কি উড়ি পাও এরকম ব্যাপার। এখন খেয়াল করে দেখুন, এই সমস্ত ডিক্টেটরদের কিন্তু যে বৈভবটা, তার আলোচনাটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, বা তার খুব পার্শ্বচর যেগুলো, খুব হিটলারের ক্ষেত্রে এগুলো দেখা যায়, যে সেই জমানায়, নাজি জমানায় আরো আরো যে সমস্ত তাকে তার সঙ্গী যারা ছিলেন, অধিকাংশই সামরিক বাহিনীর সমস্ত সঙ্গীরা ছিলেন, সেটা একটা জায়গা। আর এখানে বৈভবের কথা যদি ভাবেন, তাহলে তো পাড়ায় পাড়ায় এক একজন চাউসেস্কু। বৈভবের কথা যদি ভাবেন, সোনায় তৈরি ঘর, সোনার তৈরি কমোট, আসবাবপত্র, এই যে বৈভবের জায়গাটা, এ পশ্চিমবঙ্গ বোধহয় সারা পৃথিবীর ইতিহাসে ইতিহাস তৈরি করতে চলেছে। আর এই সমস্ত কিছু সঙ্গ তো এনআরআই দিয়েছিলেন। এই কারণেই রাজসাক্ষী কথাটা কোট আনকোট ব্যবহার করেছি। একটা অভিযোগেও এনারা সঙ্গী ছিলেন না। এই যে ঋতব্রত তৃণমূল সহ এই যে 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়করা জিতেছেন, এনারা একজনও অস্বীকার করতে পারবেন যে এই সমস্ত অপকীর্তিগুলোর সঙ্গে তারা জড়িত ছিলেন না। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদের মুখ থেকে স্বীকারোক্তি সহ উঠে আসছে। এর থেকে বড় বড় প্রমাণ আর কি চাই? তোলাবাজি, লুণ্ঠন, প্রাকৃতিক সম্পদ লুট করা, মানুষের ঘর বাড়ি সম্পত্তি লুট করা, এর থেকে বড় বড় প্রমাণ আর কি চাই? আবার সেখানে বসে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার পাশে বসেই আবার বলছেন যে তার দলের অন্যান্য কর্মীরা গয়নাগাটি, পরিবারের গয়নাগাটি বিক্রি করে মামলা লড়ছেন। তিনি তার জায়গা বলেছেন, হতে পারে তারা তো সেই গয়নাগাটি বিক্রি করে হয়তো মামলা লড়ছেন। তেমনি আর একজন অভিযোগ করছেন যে ওই যে কোটি কোটি টাকার সম্পদ তৃণমূল কংগ্রেসের, সেই কোটি কোটি টাকার সম্পদের কতটুকু অংশ তাদের কর্মীদের জন্য ব্যয় হয়েছে।
এরোপ্লেন, হেলিকপ্টার, সবাই জানতো ওরা নাকি ভাড়া করে যায়। ও মা, পরে জানা যাচ্ছে কি এখন তারাই কিনেছে তাদেরই কোম্পানি দিয়ে, আবার সেই কোম্পানির থেকেই তারা আবার ভাড়া নিচ্ছে নাকি। এ এক অদ্ভুত সিস্টেম। মানে আমরা ছোটবেলায় পড়তাম, মজা পেতাম, শিয়ালের কুমিরছানা দেখানো, এ সব কিছুকে হার মানিয়ে দিয়েছে। কিন্তু এইবার আসুন, এরা কি ধোয়া তুলসী পাতা? তাহলে রাজসাক্ষী একটা সময় অবশ্যই ধোয়া তুলসী পাতা হয়, সামান্য হয়তো তার উপরে শাস্তি প্রয়োগ করে বিভিন্ন কেসের ক্ষেত্রে, বিভিন্ন রকম হতে পারে আদালতে। কিন্তু এই যে স্বীকারোক্তিগুলো উঠে আসছে, এই যত, ওই আমি বলেইছিলাম যখন ওই 67 জন 68 জন মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা গোষ্ঠী তৈরি করেছিলেন, ঋতব্রত তৃণমূল বা তারাই আসল তৃণমূল দাবি করতেন, আমি বলেইছিলাম এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। ওদিকে খেয়াল করে দেখুন, আরো আরো অন্যান্য নেতারা যখন যে সুযোগ পাচ্ছে একের পর এক সমস্ত কেলেঙ্কারি প্রেসের সামনে বলে দিচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে বলে দিচ্ছে, কত প্রমাণ চাই। ওদিকে সেবাশ্রয় দুর্নীতি, ভয়ঙ্কর চিকিৎসা দুর্নীতি। আচ্ছা, এই সেবাশ্রয় দুর্নীতি আর আরজি করের অভয়াকাণ্ড আর সন্দীপ ঘোষের ওই তছরূপ কেলেঙ্কারি, অঙ্গপ্রাচার, এই সমস্ত কিছু এক জায়গায় একটা 2+2=4 জায়গায় পৌঁছে যাচ্ছে না প্রায়? এরকমই অসংখ্য মিসিং লিঙ্ক, অসংখ্য মামলার মিসিং লিঙ্ক গুলো তো এনারাই জুড়ে দিতে পারেন, কারণ এনারা তো স্বীকারোক্তি দিচ্ছেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? আমরা অবশ্যই প্রেডিক্ট করতে পারি না, আইন আইনের পথে চলবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের চাপে পড়ে ভয়েস স্যাম্পেল টেস্ট দিতে গেছিলেন বিধাননগর আদালতে, আর ওই ভয়েস স্যাম্পেল টেস্ট কত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমাদের সকল পশ্চিমবঙ্গবাসী আমরা জানি। এক একজন নেতার উল্টো দিকের ব্যক্তিটি কে 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 সে, এটাই ছিল মূল প্রশ্নের জায়গা। আজকে সেটা কমপ্লিট হয়ে গেল, অবশ্যই তারপরে আরো কিছু প্রসিডিওর থাকবে। এইবার হচ্ছে আসল কথাটা। আচ্ছা মশাই, আপনারা তো এখন এই সমস্ত এত বিবেকের উদয় হয়ে যাচ্ছে, এই মদন মিত্র থানাকে উল্টে দেবেন বলেছিলেন 4 তারিখের পর, থানা শুদ্ধ তুলে ফেলে দেবেন, এরকম একটা কি ভাষা বলেছিলেন। আর অনুব্রত মণ্ডল, যাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন R9, মানে ব্রাজিলের রোনাল্ডো পেনাল্টি বক্সের মধ্যে, CR7 না, R9, তিনি হচ্ছেন R9। অবশ্যই তিনি এক সময় R9 কেন, তার থেকেও ভয়ঙ্কর কিছু ছিলেন হয়তো, কিন্তু সেটা ছিল ফাঁকা মাঠে গোল করা। ভুলে যাচ্ছেন কেন? বিপক্ষ দলের কোন প্লেয়ারকে তো তুমি মাঠেই নামতে দিতেন না। চড়াম চড়াম, গুড় বাতাসা, আরো আরো কত কি। তাহলে এই ভয়ঙ্কর অত্যাচারগুলো কে করেছিল মশাই? এবং তাদের দ্বারা, এবং ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শব্দবন্ধ অনুপ্রাণিত, এই অনুপ্রাণিত হয়ে এই সেদিন এই ভোটের ময়দান আলোড়ন সৃষ্টি করে প্রচার কর্মসূচিগুলো কেন করেছিলেন মশাই? হ্যাঁ, আপনারা ঋতব্রত তৃণমূল হন আর যে তৃণমূলই হন না কেন, আসল হন নকল হন, সে তো নির্বাচন কমিশন ঠিক করবে, আদালত ঠিক করবে, বিধানসভা ঠিক করবে, স্পিকার ঠিক করবেন, সব ঠিক আছে। কিন্তু আপনারা জেতা বিধায়ক, এটা তো অস্বীকার করলে হবে না। ওই জেতাটার সময় যে নির্বাচনের কর্মসূচি প্রচার, এবং এত দিন ধরে 15 বছর, এবং এই মদন মিত্র অনুব্রত মণ্ডলরা তো আরো, মানে একদম মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর সময় থেকে, বিশেষত মদন মিত্র, তা এই এতদিন যে এত কিছু কুকর্ম, তখন প্রেসের সামনে আসেননি কেন? এত তদন্ত হয়েছে তখন মুখ খোলেননি কেন? এত তো সিবিআই হয়েছে, NIA হয়েছে, ইডি হয়েছে, পরিষ্কার এসে বলে দিতে পারতেন যে এই লোকটা এই করেছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এইগুলো করেছে। তাহলে তো
মানুষের ওপর যে অত্যাচারগুলো হয়ে গেল এই 15টা বছর ধরে, এই 15 বছর ফেরত দিন। ঘর খালি হয়ে গেছে যে সমস্ত কর্মীদের, 330-এর বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা ভোট পরবর্তী হিংসায়। এক একটা মানুষকে জীবিত করে দিন, দেখি দিন, জীবিত করে দিন তাদেরকে, প্রত্যেকটা ওই মানুষকে শহীদ বলেন তো আপনারা। ওই 21শে জুলাই শহীদ দিবস পালন করতে যাচ্ছেন, মানে আমি তো ভাবি আপনারা করেন কি করে? আপনাদের নির্লজ্জ, লজ্জা হয় না আপনাদের? সত্যি আপনাদের তো লজ্জা টজ্জা নেই। লজ্জা, ঘেন্না, ভয় এ সমস্ত থাকলে কি তৃণমূল হওয়া যায়? যায় না, ওসব বাদ গেছে আপনাদের গঙ্গার জল। কিন্তু আপনারা শহীদ দিবস পালন করেন কোন মুখে? এত বিজেপি কর্মীকে আপনারা খুন করেছেন, ঘর ছাড়া করেছেন, লুণ্ঠন করেছেন, আর কত অত্যাচার, যে অত্যাচার মানুষ ভয়ে, লজ্জায়, কত নারীর সম্ভ্রম তারা লজ্জায় অনেক সময় প্রকাশ করতে পারেন না, তার পরিমাণ কত লক্ষ। এত সহজে কি আপনারা ছাড় পাবেন? যদি ধরাধামে পান, মহাকালের বিচারে কি পাবেন সেটা ভাবেন আপনারা? ভাবেন নিশ্চয়। আর আপনাদের এই লম্ফঝম্প দেখে, এই সুন্দর সুন্দর মন্তব্য, যেন এইটা বলে দিলাম আর আমরা ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, এই দেখে আপনাদের সঙ্গপাঙ্গ যারা যারা ওই হাতের আস্তিন ফোলাচ্ছেন জেলের মধ্যে গড়াগড়ি খেতে খেতে, যে বেরিয়ে এসে আপনাদেরই মদতে আবার সেই সাম্রাজ্য স্থাপন করবেন, সে গুড়ে পালি না, বোল্ডার না, আস্ত পাহাড়। তার কারণ এই আপনারা কিন্তু 4 তারিখের আগে পর্যন্ত একজনও আপনাদের বিবেক জাগ্রত হয়নি। আপনাদের তৈরি ছক ছিল পৃথিবীর বৃহত্তম জেনোসাইড। আর এইবার 4 তারিখের পর যেটা দেখতে চলেছে, পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় লুটেরা, হয়তো তাকে দেখতে চলেছে পৃথিবীর ইতিহাস, নতুন করে তাতে লেখা হবে সেই নামটা। আর পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় লুট, সেই কাহিনীও আবার লেখা হবে হয়তো। আমরা অপেক্ষা করে থাকলাম, কিন্তু আপনারা কেউ ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন না, মানুষের চোখে তো বটেই। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। রাষ্ট্রবাদের পথে এগিয়ে চলা এবং আমাদের সামগ্রিক সমাজের শান্তি, সভ্যতা, সুস্থতা কামনা করি। আপনাদের সকলের সুস্থতা কামনা করি, মঙ্গল কামনা করি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারাম, নমস্কার।